হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান। আমি সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত। আজকে আমরা খুবই প্রয়োজনীয় ও ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে হার্নিয়া। এই বিষয়টা নিয়ে আমাদের নানা প্রশ্ন থাকে। আমরা আশা করব এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার এবং এটা নিয়ে একটা আলোচনা করার। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থেকে যায়, হোয়াট ইজ হার্নিয়া? হার্নিয়া জিনিসটা কি? সো আমরা যদি একটু এক্সপ্লেইন করি, ব্যাপারটা হলো হার্নিয়া এমন একটা ব্যাপার যেটা হলো শরীরের অভ্যন্তরের কোনো অঙ্গ, যেটাকে আমরা ভিসকাস, ইন্টেস্টাইন, ফ্যাট অথবা চর্বি যেটাই বলি, এটা যদি মাংসপেশির অথবা মাসেল অথবা কানেকটিভ টিস্যু কোনো উইকনেস দিয়ে বের হয়ে এসে চামড়ার নিচে এসে ফুলে থাকে বা ফুলে যায়, এই ব্যাপারটাকেই আমরা সাবলীল ভাষায় হার্নিয়া বলতে পারি। এইটা সাধারণত শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে আমাদের প্রেক্ষাপটে পেট বা অ্যাবডোমেনে অনেক বেশি কমন এই হার্নিয়া হওয়াটা। ভিউয়ার্স, আমাদের এ পর্যায়ে একটা প্রশ্ন থেকেই যায়, হার্নিয়ার কারণ কি? হোয়াট আর দ্য কজেস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হার্নিয়া? আমরা যদি হার্নিয়ার কারণ খুঁজতে যাই বা কজ খুঁজতে যাই, উই নিড টু কনসেন্ট্রেটেড টু ফ্যাক্টরস। আমাদের দুইটা ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। একটা হলো হার্নিয়ার কিছু কারণ বা কজেস, আর একটা হলো কিছু প্রভাবিত বা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হুইচ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হার্নিয়া। তাহলে নাম্বার 1, আমরা কারণগুলোকে খুঁজতে পারি। কারণগুলো হলো জন্মগত মাংসপেশির দুর্বলতা থাকলে হার্নিয়া হতে পারে কারো 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 ক্ষেত্রে বয়সজনিত কারণে যদি মাংসপেশি অথবা কানেকটিভ টিস্যুর দুর্বলতা তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সিজনিত কারণে হতে পারে, কারো কারো ক্ষেত্রে পেটে বা শরীরের কোনো অংশে যদি আঘাতজনিত কারণে টিস্যু দুর্বলতা তৈরি হয়, সেই ক্ষেত্রে হার্নিয়া হতে পারে, এবং অপারেশনজনিত কারণে অপারেশনের জায়গায় হার্নিয়া ডেভেলপ হতে পারে। এগুলো সাধারণত হার্নিয়ার কারণ। কিন্তু ভিউয়ার্স, আপনাদের মনে রাখতে হবে কিছু ফ্যাক্টরস আছে যেগুলো রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হার্নিয়া, মানে হার্নিয়া তৈরির জন্য এই ফ্যাক্টরগুলো দায়ী। একটা ধরুন, আপনি দীর্ঘদিনের কাশির রোগে ভুগতে শেখেন, অ্যাজমা, সিওপিডি, দীর্ঘদিন ধরে কোষা রোগে আক্রান্ত, স্ট্রেইনিং করে পুদ দিয়ে পায়খানা করতে হয়, কারো জীবিকার কারণে ওয়েট লিফটিং করতে হয়, এই সমস্ত কারণও হার্নিয়া হওয়ার ক্ষেত্রে প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা প্রভাবক হিসেবে কাজ করে। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, আমি কিভাবে বুঝবো আমি হার্নিয়ায় আক্রান্ত? হার্নিয়ার ক্ষেত্রে সেলফ ডায়াগনোসিস ইজ ভেরি মাচ কমন। নিজেই নিজেরটাকে বুঝতে পারবেন। হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন বা কিছুদিন বাদে আপনি লক্ষ্য করলেন আপনার শরীরের কোনো অংশ, বিশেষ করে পেটের চামড়ার নিচে আন্ডার দ্য স্কিন কোনো একটা কিছু ফুলে উঠতেছে। সে ফুলে উঠতেছে, মাঝে মাঝে কাশি দিলে, কোদ দিয়ে স্ট্রেইনিং করে পায়খানা করলে সে বড় হয়ে যাচ্ছে, আবার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে অথবা ফুলে আসছে। এই যে অস্বাভাবিক ব্যাপারটা আপনি লক্ষ্য করলেন, এটাকেই আপনি হার্নিয়ার একটা লক্ষণ হিসেবে আপাত দৃষ্টিতে সেলফ ডায়াগনোসিস করতে পারেন। তবে আপনাকে একটা ব্যাপারে খুব কনসেন্ট্রেটেড বা মনোযোগী হতে হবে। হার্নিয়া সাধারণত ব্যথা থাকে না, পেইনলেস হয়ে থাকে, তবে একটা অস্বস্তি বা ডিসকমফোর্ট, একটা ভারী ভারী ভাব অথবা হেভিনেস থাকতে পারে ফোলাটা বা সোয়েলিংয়ের মধ্যে। তবে যদি কখনো হার্নিয়াতে ব্যথা হয়, এটাকে ইন মেডিকেল টার্ম এটাকে বলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, মানে রক্ত সরবরাহ ব্যাহত হয়, তখন প্রচণ্ড ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অতি দ্রুত সার্জনের কাছে যেতে হবে এবং সার্জনের মাধ্যমে ব্যাপারটাকে মূল্যায়ন করতে হবে। এইবার আমরা আসতে পারি হার্নিয়া কী কী প্রকারের হয়, মানে ডিফারেন্ট টাইপসেস অফ হার্নিয়া। হার্নিয়া অনেক ধরনের হতে পারে, যেমন আমাদের পুচকি বা ইঙ্গুইনাল রিজিয়নে হতে পারে, এটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া। ইন দ্যাট সিচুয়েশন ইঙ্গুইনাল হার্নিয়া 10% মোর কমন দেন ফিমেল ইন মেল। তারপরে ধরুন নাভির চারিদিকে হতে পারে, এটাকে আমরা আম্বিলিক্যাল অথবা প্যারা আম্বিলিক্যাল হার্নিয়া বলে থাকি। তারপরে ইনসিশনাল হার্নিয়া বলে একটা হার্নিয়া আছে, সেটা সাধারণত পূর্বে কোনো অপারেশন অথবা সার্জারি হয়ে থাকলে সেই সার্জারির ক্ষত স্থান দিয়ে হতে পারে, এটা বলে ইনসিশনাল হার্নিয়া। বিকজ প্রিভিয়াস ওপেন সার্জিক্যাল প্রসিডিউরে 10 times মোর চান্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য
Incisional hernia and laparoscopic surgery তে one time common for the development of the incisional hernia. এছাড়াও হার্নিয়া বিভিন্ন ধরনের হতে পারে। হার্নিয়ার কন্টেন্টটা আসা যাওয়া করে, এটাকে বলে রিডিউসিবল হার্নিয়া। হার্নিয়ার কন্টেন্টটা আসা যাওয়া করে না, এটাকে বলে ইরিডিউসিবল হার্নিয়া। এবং কোনো কারণে হার্নিয়ার মধ্যে প্রচণ্ড ব্যথা তৈরি করতে পারে, রক্ত সরবরাহ অথবা ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয়ে গিয়ে, এটাকে বলে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। বাট ভিউয়ার্স, in case of a strangulated hernia, you need to go to your surgeon very immediately because it should be evaluated by your surgeon. আমাদের এবারের প্রশ্ন, কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন হার্নিয়া? হার্নিয়া ডায়াগনোসিসটা নিয়ে আমাদের প্রশ্ন। হার্নিয়া সাধারণত ডায়াগনোসিস সার্জন আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ক্লিনিক্যালি সার্জন উইল ডায়াগনোস দ্য হার্নিয়া। সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না হার্নিয়া ডায়াগনোসিসের জন্য, তবে কিছু পরীক্ষার সাহায্য নেওয়া যেতে পারে। ধরুন আল্ট্রাসাউন্ড এর সাহায্য নেওয়া যেতে পারবে হার্নিয়া ডায়াগনোসিসের জন্য, যে এটাকে হার্নিয়া নাকি একটা লিম্ফ নোড নাকি একটা ইনফ্লামেটরি লেশন নাকি একটা টিউমার অথবা অ্যাসোসিয়েটেড এনি প্যাথোলজি অলসো প্রেজেন্ট অর নট, এটা আপনাকে আল্ট্রাসাউন্ড হেল্প করবে। ধরুন সিটি স্ক্যান নিডেড ফর ডায়াগনোসিস অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড অপারেটিভ ইন্টারভেনশনের জন্য প্রয়োজনীয় ফর ইনসিশনাল হার্নিয়া। ইনসিশনাল হার্নিয়াতে ডিফেক্টটা কতটুকু, অ্যাসোসিয়েটেড আরও অ্যাবডোমিনাল কোনো প্যাথোলজি অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা বোঝার জন্য ক্ষেত্র বিশেষে সিটি স্ক্যান করার প্রয়োজন হয়। মাঝে মাঝে সার্জনকে এমআরআই সাহায্য নিতে হয়। সো কোন ইনভেস্টিগেশন আপনি করবেন বা আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, এটা ইউর সার্জন উইল টেক দ্য ডিসিশন অ্যান্ড হি অর শি উইল ডু ইউর ইনভেস্টিগেশন ইফ নিড। বন্ধুরা, আমাদের এবারের ব্যাপারটা হলো হার্নিয়া ডায়াগনোসিস হয়ে গেল, এবার হার্নিয়ার চিকিৎসা সম্পর্কে। রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট ফর দ্য হার্নিয়া, হার্নিয়ার ক্ষেত্রে সব ধরনের হার্নিয়া সবসময়ই অপারেশনের প্রয়োজন হয় না, বাট প্রয়োজনীয়তা আছে কিনা এটা ডিসাইড করবেন আপনার সার্জন। ওকে, সো তবে আপনাকে মাথায় রাখতে হবে ব্যাপারটা, সেটা হচ্ছে হার্নিয়ার ক্ষেত্রে আপনার অপারেশন যদি প্রয়োজন হয়, সার্জন সিদ্ধান্ত নেওয়ার পরে দুই ধরনের অপারেশন আমরা করে থাকি। একটা ওপেন অপারেশন, যেটাকে ওপেন সার্জারি বলা থাকে, আর একটা হলো ছোট ছিদ্র করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মিনিমাল অ্যাক্সেস সার্জারি মানে ল্যাপারোস্কোপিক অথবা রোবোটিক সার্জারি আমরা করে থাকি। সো এই দুইটা চিকিৎসাই আমরা করে থাকি এবং অ্যাভেইলেবল। আপনার সার্জন সিদ্ধান্ত নেবেন রিগার্ডিং ইউর ফিটনেস অ্যান্ড ইউ কনসিডারিং দ্য হার্নিয়া ইন এভরিথিং, হি অর শি উইল টেক দ্য ডিসিশন আমরা কোন ধরনের অপারেশনে করব এবং কোন ধরনের অপারেশনে যেতে চাই হার্নিয়ার ক্ষেত্রে। তবে এটা মাথায় রাখতে হবে, হার্নিয়া হলেই যে আপনাকে অপারেশন করতে হবে ব্যাপারটা তা না। ওপেন হার্নিয়ার ক্ষেত্রে আমাদের মেইন স্ট্র্যাটেজি হোক ওপেন অর ল্যাপারোস্কোপিক হোয়াট এভার ইট ইজ, আমাদের মেইন স্ট্র্যাটেজি হলো হার্নিয়ার যেই কন্টেন্টটা থাকে ইট শুড বি রিডিউসড, মানে এইটাকে ওইটার পূর্বের জায়গায় পেটের মধ্যে প্রতিস্থাপিত করে বা ঢুকিয়ে দিয়ে রিডিউস করে দেন যে ডিফেক্ট বা গ্যাপটা তৈরি হলো এটাকে আমরা রিপেয়ার করে দেব নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল দিয়ে। রিপেয়ার করার পরে আমাদের থার্ড অপশন অথবা কাজ হলো ইউ নিড টু রিইনফোর্স অথবা স্ট্রেংথেনিং করা এই রিপেয়ারটাকে, মানে এই রিপেয়ারটাকে আরেকটু শক্তিশালী এবং বলিষ্ঠ করা। সেই ক্ষেত্রে আমরা সাধারণত একটা মেশ, যেটাকে আমরা জাল অথবা নেট বলতে পারি, এটা আমরা ওইখানে দিয়ে থাকি। এটা আরও স্ট্রেংথেনিং করবে আমাদের রিপেয়ারটাকে। এই পুরো ব্যাপারটাই আমরা করতে পারি ওপেন প্রসিডিউরে অথবা ল্যাপারোস্কোপিক প্রসিডিউর। আমাদের মনে একটা প্রশ্ন খুব অনেক বেশি কমন, এই মেশ জিনিসটা কি? বেসিক্যালি মেশ একটা প্রস্থেটিক ম্যাটেরিয়াল, এটাকে আপনি নেট বলতে পারেন, জাল বলতে পারেন, অথবা আমাদের মশারির মতো একটা জিনিস। এই জিনিসটা আমরা ব্যবহার করি হার্নিয়ার ডিফেক্ট অথবা গ্যাপটাকে আমরা সেলাই দিয়ে বা সুচারিং করে ক্লোজ করে দিয়ে এই ডিফেক্টটাকে আরও স্ট্রেংথেনিং অথবা শক্তিশালী অথবা রিইনফোর্স করার জন্য আমরা এই জাল বা মেশ বা নেটটাকে বসিয়ে দিই। এই জাল বা নেট বলি অথবা মেশ যেটাই আমরা বলি না কেন, এটা সিনথেটিক হয়ে থাকে, বায়োলজিক্যাল হয়ে থাকে। আবার অ্যাবজর্বেবলও কিছু আছে নন অ্যাবজর্বেবল।
এটা সাধারণত আমরা 3টা জায়গায় বসিয়ে দিতে পারি। একটা হলো আমরা চামড়ার নিচে বসিয়ে দিতে পারি, মাংস অথবা কানেকটিভ টিস্যুর যে ডিফেক্ট ছিল ডিফেক্টের মধ্যে বসিয়ে দিতে পারি গ্যাপটার মধ্যে, অথবা আমরা মাসেল বা মাংসপেশির পিছনের স্পেসটাতে বসিয়ে দিতে পারি। এরকম একাধিক জায়গাতে আমরা এই মেশ বা প্রস্থেটিক ম্যাটেরিয়াল বা জাল বা নেটটাকে বসিয়ে দিতে পারি, এবং এটার এইম অ্যান্ড গেইন হলো টু রিইনফোর্স অর স্ট্রেংথেনিং আওয়ার রিপেয়ার, এবং এটা করবে ভবিষ্যতে হার্নিয়া আবার ডেভেলপমেন্ট অথবা রিকারেন্সের চান্স অথবা প্রবণতা কমিয়ে দিবে। এর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটাই আমাদের মেশ অথবা নেট অথবা জাল। বন্ধুরা, দিস ইজ টাইম ফর কনক্লুশন। এখন শেষের পর্যায়ে। এখন আমাদের টেক হোম মেসেজ এই ভিডিও থেকে। মেসেজ হলো, হার্নিয়া ডেভেলপমেন্টে যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরসগুলো আছে, এই ফ্যাক্টরগুলো আমরা খুব সচেতনভাবে এড়িয়ে চলার চেষ্টা করব, যাতে ফিউচার হার্নিয়া ডেভেলপমেন্ট থেকে আমরা দূরে থাকতে পারি। এবং আমাদের মাথায় এটা রাখতে হবে যে হার্নিয়া একটা হলে অথবা এক পাশে হলে অপোজিট সাইডে, যেটাকে বলে কন্ট্রালেটারাল সাইড, সেই সাইডেও আপ টু 20% পর্যন্ত চান্স থাকে ডেভেলপ হওয়ার। সো আমরা একটু সচেতন থাকব। আমরা যদি হার্নিয়া হওয়ার কোনো লক্ষণ পরিলক্ষিত হয় আমাদের মাঝে, আমরা দ্রুত আমরা সার্জনের সাথে কনসাল্ট করব এবং আমরা এটা সমাধানে মনোযোগী হব। সকলে মিলে ভালো থাকবো। আশা করি আবার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, এবং ভবিষ্যতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।